হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকের সাইকেল ট্যুর শেষ ভিডিও। তো ইতিহাস ভূগোল নিয়ে ভিডিও থাকবে। তোমরা জানো এর আগের ইতিহাসের যে ভিডিওটা ছিল সেখানে আমরা প্রথম অধ্যায়ের বেশ কিছুটা আলোচনা করেছি। আজকের ওই প্রথম অধ্যায়ের সেকেন্ড পোর্শনটা আলোচনা করছি। এখানে আরম্ভ হচ্ছে ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যা, এটা দিয়ে আরম্ভ করছি। কি বলছে? এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে, এটা দেখে অনেকে বলবেন এটা আধুনিক ভারতের ইতিহাস। কেন? কারণ এতে পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে, ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা আছে। এসব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস। তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস, আরও আগে প্রাচীন যুগের কথা। অর্থাৎ ভারতের ইতিহাসে তিনটে ভাগ পাওয়া যাচ্ছে: প্রাচীন, মধ্য ও আধুনিক। আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে, এর মানে বর্তমানকাল, সম্প্রতি বা নতুন। আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা, তাই আধুনিক কালের ঘটনা। সেভাবে দেখলে সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ এই যে 2014 খ্রিস্টাব্দের তুলনায় কত আগে ঘটেছে। 2014 বলতে 2014 সালে বইটা লেখা, সেই কারণে 14, এখন 24 বিষয়ের পর। সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ এই 2024 খ্রিস্টাব্দের তুলনায় অনেক আগে ঘটেছে। তার অনেক পরে ঘটেছে পানিপথের প্রথম যুদ্ধ, তারও অনেক পরে ঘটেছে পলাশির যুদ্ধ। তাই সময়ের হিসাবে পলাশির যুদ্ধ তুলনায় কম অতীত, তাই সেটা খানিকটা আধুনিক। আর 1757 খ্রিস্টাব্দ থেকে যত সময় এগিয়েছে ততই আরও আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ভারতের ইতিহাসে আমরা তিনটে যুগ বা তিনটে কাল ভাগ করতে পারি: একটা প্রাচীন, একটা মধ্য, একটা আধুনিক। এবং আধুনিক ভারতের ইতিহাস বলতে ব্রিটিশ বা ইংরেজদের ভারত শাসন পলাশির যুদ্ধের পর থেকে সেগুলো বোঝায়। এটা আপাতত আমরা জানতে পারলাম এরপরে। কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিন ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছিলেন। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গণনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে। শেষ পর্যন্ত রাজাবলী কলিযুগের সময়ে এসে শেষ হয়। আজ কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস শব্দ ব্যবহার করবেন না, কিন্তু 19 শতকের একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছেন। তাছাড়া রাজাবলীতে প্রায় সব ঘটনার পিছনেই নানা অদ্ভুত সব যুক্তি রয়েছে। রাজাদের কথা বলার জন্যই রাজাবলী লেখা, কিন্তু সেই সব রাজাদের কাজগুলোকে যেন চালায় কোনো অদৃশ্য শক্তি। রাজারা কেবল তাদের কৃতকাজের ফল ভোগ করেন। এমনটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার রাজাবলী বইতে লিখেছেন। 1808 খ্রিস্টাব্দে বইটা প্রকাশ পেয়েছিল। আজ যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্য এ ধরনের কথা বলা হয় না, বরং বিভিন্ন ঘটনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানা যুক্তি হাজির করা হয়। তাহলে রাজাবলীর ইতিহাস লেখার ছকটা কিভাবে বদলালো? 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। এই বইয়ের নামগুলো খুব ইম্পর্টেন্ট, লেখকগুলোর কথাও তোমাকে মাথায় রাখতে হবে, কে কোন বইটা লিখছেন। ঠিক আছে? বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল, কোন বইটা? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, মিলের যে বইটা। লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে। অর্থাৎ ভারতবাসীর প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণের যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে, সেই আগের নেগ্রের ও ছাগলছানার গল্পটার মতো। তার ওই বইতে মিল ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করলেন। তাহলে ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করলেন প্রথম কে? জেমস মিল তার বইতে। তার বইটার নাম হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। সেগুলো হলো হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। প্রথম দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নামে
আর শেষেরটা শাসকের জাতির নামে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, কিন্তু ব্রিটিশ একটা জাতির নাম। তাই শেষটা খ্রিস্টান যুগ হলো না, হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয়, জাতির পরিচয়ে ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। তার সঙ্গে মিল লিখলেন যে মুসলিম যুগ ভারত ইতিহাসের অন্ধকারময় যুগ। পাশাপাশি হিন্দু যুগ বিষয়েও মিল অশ্রদ্ধা দেখিয়েছিলেন। মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হলো। প্রথমত, ভারত ইতিহাসের যুগভাগ শুরু হলো শাসকের ধর্মের পরিচয়ে। আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাতে জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগের সব শাসককেই মিল মুসলমান ধর্মের সঙ্গে একাকার করে দিলেন। ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসকও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসকে মিল তিনটে ধাপের ছকে বেঁধে দিলেন: হিন্দু, মুসলিম ও ব্রিটিশ। ধীরে ধীরে সেই তিনটে ধাপ নাম বদলে হয়ে গেল প্রাচীন, মধ্য ও আধুনিক। বছর বছর এই ধাঁচেই চলল ভারতের ইতিহাস চর্চা। সেই জন্য পলাশির যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুকেই আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিকের ছাঁচে ফেলে ইতিহাস দেখাটা সমস্যা। রবীন্দ্রনাথের কথাটা আবার দেখা যাক: সব দেশের ইতিহাস যে একই রকম হতে হবে তার মানে নেই, ইতিহাস বলেছিলেন। ঔরঙ্গজেব মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে। তাঁর সময়কালকে সাধারণত ভারত ইতিহাসের মধ্যযুগে ফেলা হয়। তার মাত্র অর্ধশতক পরে পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। পলাশির যুদ্ধকে ফেলা হয় ভারত ইতিহাসের আধুনিক পর্বে। অথচ বাংলার নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকেই নেওয়া হয়েছিল। তাহলে ওই সময়টাকে আমরা আধুনিক বলছি, যেখানে কিনা একই রকম ধাঁচের শাসন চলছিল তাকে আধুনিক বলে ফেলছি। সমস্যা একটা। আচ্ছা, এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যবস্থায় বহাল রেখেছিল। তাহলে কোন যুক্তিতে ঔরঙ্গজেব মধ্যযুগে পড়বেন আর সিরাজউদ্দৌলা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে? আরেক দিক থেকেও বিষয়টা দেখা যায়। সুলতান ইলতুৎমিশ যখন মারা যান তখন মেয়ে রাজিয়াকে দিল্লি শাসনভারের জন্য নির্বাচন করে যান। যথাক্রমে রাজিয়া সুলতান হন। অন্যদিকে অষ্টাদশ শতকে বা তারপরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। এখন নারীর শাসন ক্ষমতার নিরিখে বিচার করলে কোনটা আধুনিক আর কোনটা আধুনিক নয়? শুধু আগে জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে মধ্যযুগের বৃত্তে পড়তে হবে? তাহলে সমস্যাটা বুঝতে পারছো যে তিনটে কালভাগ করার মধ্যে এখানে কি বা কোন জায়গাটা আনতে চাইছে? আধুনিক আমি কোনটাকে বলবো? শুধু সময়ের দিক থেকে কাছাকাছি বলে আধুনিক, নাকি চিন্তাভাবনার দিক দিয়ে আধুনিক? চিন্তাভাবনার দিক দিয়ে আধুনিক বলতে গেলে একজন মহিলাকে সুলতান করে যাচ্ছেন তার বাবা, অথচ তার পরবর্তীকালে এখনো পর্যন্ত আমরা অনেক জায়গাতে মহিলা শাসন দেখতে পাই না। তাহলে কোনটাকে আমি আধুনিক বলবো? ওই চিন্তাভাবনাটা আধুনিক, নাকি ওটা আগে ঘটে গেছে বলে ওটা মধ্যযুগ? এটাই এখানে প্রশ্ন করতে চেয়েছেন। তাহলে দেখা যাচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক পর্বে ভেঙে ভারত ইতিহাসকে বোঝার চেষ্টার মধ্যে প্রায় অতি সরলীকরণ আছে। মানে খুব সহজে বোঝার চেষ্টা করা হচ্ছে বলে এমনটা ভাগ করা হচ্ছে বলে মনে করছেন এখানে লেখক। যুগ বলতে একটা বড় সময়কে বোঝায়। প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনে নানা রকম বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না। তাই সবসময় যুগ বদলের ধারাকে সময়ের হিসাব কষে ধরে ফেলা যায় না। অর্থাৎ একটা সম্রাট চলে গেলেন, তার মানে তার সমস্ত আদব কায়দা সব কিছু রাতারাতি বদলে গেল তা কিন্তু নয়। ধীরে 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 সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। আর একটা জরুরি কথা হলো ইতিহাস থেকে বর্তমানের দূরত্ব। এই দূরত্ব সময়ের হিসেবে যত বেশি হবে, ইতিহাসের বিষয় নিয়ে বাদ বিতর্কের চরিত্র ততই বদলাবে। যেমন সম্রাট অশোকের ভাবনা চিন্তায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি, এই নিয়ে নানা বিতর্ক থাকলেও সেই বিষয়টা মানুষের প্রতিদিনের জীবনে আজ আর তত প্রাসঙ্গিক নয়, তাই না? সম্রাট
অশোকের সময়কালে কি ঘটেছিল সেটা এখনকার দিনে আর অতটা প্রাসঙ্গিক নয়। তাই তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে সেই বিতর্ক ততটা জরুরি নয়। পানিপথের প্রথম যুদ্ধ বিষয়েও খানিকটা এই একই রকম বলা যায়। কিন্তু প্রশ্নটা যদি ওঠে যে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবেই ঠেকানো যেত না? দগদগে ঘা আমরা জানি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো দুটো ভাগে ভাগ হয়ে, পাকিস্তান, ভারতবর্ষ। এবং সেই ভাগ যে খুব ভালো হয়নি, এখনো পর্যন্ত আমরা দুটো দেশের সম্পর্ক দেখলে বর্ডার বা সীমানায় যে সবসময় অস্থির বা উত্তেজনা তৈরি হয় সেটা দেখলে বুঝতে পারি। যদি এই ভাগটা ঠেকানো যেত তাহলে এই অস্থির উত্তেজনা তৈরি হতো না। তো এখানে প্রশ্ন করছে, যদি প্রশ্ন করা হয় যে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবে ঠেকানো যেত না, তাহলে প্রশ্নটা সামাজিকভাবেও প্রাসঙ্গিক হয়ে পড়ে। আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ের দেশভাগের স্মৃতিতে কষ্ট পান। হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগ নানা রকম ছাপ ফেলেছিল। ফলে প্রশ্নটা এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজকে ছুঁয়ে যায়। তাই এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও নানা বিতর্ক রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও নানা বক্তব্য থাকা স্বাভাবিক। ফলে দেশভাগ বিষয়ে ইতিহাস লিখতে গেলে খুব নির্লিপ্তভাবে লেখা কঠিন। অর্থাৎ সেক্ষেত্রে ইতিহাসের বিশ্লেষণে প্রায়শই ঐতিহাসিকের ব্যক্তিগত মতামত বা ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভাবনা থেকে যায়। ইতিহাসের সময় যত দূরের হয় সেই সম্ভাবনা তত কমে। অর্থাৎ আমি যখন কোনো ইতিহাস লিখতে চলেছি, সেই ইতিহাসটা যে বিষয়ের ওপর লেখা হচ্ছে, যে বিষয়টা নিয়ে আমি রচনাটা করছি, সেই বিষয়টা আমার জীবনে বা আমার চারপাশের সামাজিক জীবনে কি প্রভাব ফেলেছে তার উপর নির্ভর করে লেখাটা বদলে যেতে পারে। যেমন আমি যখন সম্রাট অশোকের কিংবা পানিপথের প্রথম যুদ্ধের কথা লিখব, তার সঙ্গে বর্তমান সমাজ জীবনের কোনো রকম কোনো যোগাযোগ নেই। সেই যুদ্ধের ফলাফল যদি কোনো কারণে বদলে যেত, আধুনিক সমাজ জীবনে তার কতটা প্রভাব পড়তো বলা মুশকিল, বলা যায়ও না, ঠিক কিনা? সেজন্য সেখানকার ইতিহাসটা লিখতে গিয়ে আমার চিন্তাভাবনা অতটাও থাকবে না, আমার ব্যক্তিগত মতামতগুলো সেখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সেখানে আমি যেভাবে বিভিন্ন তথ্য পাচ্ছি, যেভাবে বিভিন্ন উপাদানগুলো দেখছি, সেগুলো নিয়ে লিখব। বাট যদি আমি এমন কোনো বিষয়ে ইতিহাস লিখি যেটা কিনা বর্তমান সমাজের সঙ্গে প্রাসঙ্গিক, যেমন দেশভাগ, 47 সালে দেশটা ভাগ না হলে কি হতো, সে বিষয়ে আমার একটা নিজস্ব মতামত থাকতে পারে। তো সেই মতামতটা আমার ওই রচনার মধ্যে চলে আসতে পারে। সেই জন্য এখানে বলা হচ্ছে, যত ইতিহাসের সময়কালটা পিছিয়ে যাবে তত লেখকের ব্যক্তিগত চিন্তাভাবনা ইতিহাসে স্থান পাওয়া কমবে। নাহলে কিন্তু ইতিহাসে লেখকের ব্যক্তিগত চিন্তাভাবনার প্রতিফলন আমরা দেখতে পেতে পারি। ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান নিয়ে এবার আলোচনা করা হচ্ছে। আধুনিক ইতিহাস লেখার জন্যও উপাদান নানা রকম। বর্তমানের তুলনায় আধুনিক ইতিহাসের সময়টা অনেক কাছাকাছি বলে বিভিন্ন উপাদান এখনও হাতের কাছে পাওয়া যায়। গত 400-500 বছরের কাগজপত্র, বই, আঁকা ছবি এখনও ততটা নষ্ট হয়নি। তাছাড়া নানা বৈজ্ঞানিক উপায়ে সেই সব উপাদানকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করা গেছে। সব মিলিয়ে পৃথিবী জুড়েই আধুনিক সময়ের ইতিহাস লেখার উপাদানের বৈচিত্র্য অনেক বেশি। ভারত ইতিহাসও তার ব্যতিক্রম নয়। প্রশাসনিক কাগজপত্র, বই, ডায়েরি, চিঠি থেকে শুরু করে জমি বিক্রির দলিল বা রোজকার বাজারের ফর্দ সবই ইতিহাসের উপাদান। আবার ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, কত রকমের জিনিস ব্যবহার করা হয় ইতিহাস লেখার কাজে। তবে বিভিন্ন উপাদান বিভিন্নভাবে ব্যবহার করতে হয়। ধরা যাক কারো আত্মজীবনী থেকে তার সময়ের ইতিহাসের উপাদান পাওয়া যাচ্ছে, কিন্তু সোজাসুজি সেই আত্মজীবনী ব্যবহার করলেই হবে না। কারণ যিনি আত্মজীবনী লিখছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকেই সব কিছু ব্যাখ্যা করছেন। ইতিহাস কার? তোমার, আমার, না সবার? ইতিহাস দেশের, সেখানে সবার কথা থাকবে এমনটা অনেক বড় বড় ব্যক্তি মনে করেছেন। সুতরাং কোনো একজনের আত্মজীবনী যখন ইতিহাসের উপাদান, সেই আত্মজীবনীতে তার লেখাটা তার চোখে
সেখান থেকে উপাদানটা সরাসরি গ্রহণ করা যাবে না। সেই উপাদানটা গ্রহণ করার ক্ষেত্রে বা সেই তথ্যটা গ্রহণ করার ক্ষেত্রে আমাকে আরও অন্যান্য রেফারেন্সগুলোকে মেলাতে হবে। ঐতিহাসিক যদি সেই ব্যাখ্যা পুরোপুরি মেনে নেন, বিচার না করেই, তাহলে একপেশে হয়ে যায় বক্তব্য। কখনো বা পুরো ভুল সিদ্ধান্তেও পৌঁছে যেতে পারেন ঐতিহাসিক। যেমন উইলিয়াম ওয়েডারবার্ন তার লেখা অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকে দিয়েছেন, অথচ পরে দেখা গেছে যতটা কৃতিত্ব হিউমকে দেওয়া হয় আদৌ ততটা কৃতিত্বর দাবিদার হিউম নন। ঐতিহাসিক যদি শুধু ওয়েডারবার্নের কথাই মেনে নিতেন, তাহলে এই নতুন বিশ্লেষণ পাওয়া যেত না। অর্থাৎ সমস্ত উপাদানকেই প্রশ্ন করে ফুটিয়ে ভেঙে চুরে দেখতে হয় ঐতিহাসিককে। ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান হলো ফটোগ্রাফ, অর্থাৎ ক্যামেরায় তোলা ছবি। আমরা সবাই জানিও, আমরা মনে করি ও ক্যামেরায় তোলা ছবি, তার মানে এটা তো বিরাট বড় প্রমাণ, এখান থেকে সব কিছু প্রমাণ হয়ে যায়। দেখো কি বলছে এখানে। এইরকম ছবির অনেক সংগ্রহ থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের অনেক কিছু জানা যায়। তবে ফটোগ্রাফগুলিও পুরোপুরি নৈর্ব্যক্তিক নয়। মানে আত্মজীবনী বা জীবনীর ক্ষেত্রে লেখক নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, তেমনি যিনি ছবি তুলছেন তার দেখার উপরে ক্যামেরার দেখা নির্ভর করা যায়। ফলে একই বিষয়ে দুজনের তোলা দুটি ছবি দুরকম অর্থ দাঁড়াতে পারে। যেমন এখানে ছবি দিয়েছে, এই যে ছবিটা, এই ছবিটা দেখতে পাচ্ছ, কি লিখছে দেখো। নিচের ছবিটা 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সময় তোলা একটি ফটোগ্রাফ। ছবিতে গান্ধী ও সুভাষ হাস্যমুখর আলাপে ব্যস্ত, অথচ ওই সময়ে নানা প্রসঙ্গে দুজনের মধ্যে মতবিরোধ ছিল। গান্ধীজি বলছেন অহিংসার পথে তিনি স্বাধীনতা আনবেন, সুভাষচন্দ্র বলছেন যে এইভাবে অহিংস আন্দোলন দ্বারা স্বাধীনতা ভিক্ষা করা যায় না, তাকে অর্জন করতে হবে, সশস্ত্র সংগ্রামের পথে তিনি চাইছেন স্বাধীনতা আনবেন। এমন একটা মতপার্থক্য তৈরি হচ্ছে তখন, সেই সময়ে এই ছবি, অথচ দুজন হাসি মুখে পরস্পরের সাথে কথা বলছেন। দেখলে কি মনে হবে যে প্রচণ্ড মিল দুজনের মধ্যে। দেখো ছবিটা কি সুন্দর, হাসতে হাসতে কথা বলছেন, যেন কোনো মানে এরা হাসির কথা হয়েছে, অথচ দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, তখন মতের পার্থক্য। তাহলে ফটোগ্রাফিও সবসময় সত্যি কথা বলে না। প্রশাসনিক নথিপত্রের ক্ষেত্রেও এই দেখার পার্থক্যটা বড় হয়ে দাঁড়ায়। যেমন ব্রিটিশ সরকারের চোখে বাংলা তথা ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলি প্রায়শই হাঙ্গামা বা উৎপাত বলে ধরা পড়েছে। তাদের লেখা সরকারি নথিপত্র তেমনি বিশ্লেষণ চোখে পড়বে, অথচ ওই আন্দোলনগুলি ভারতে ঔপনিবেশিক শক্তিবিরোধী আন্দোলন হিসাবে দেখলে সেগুলির অন্য মাত্রা চোখে পড়বে। তখন তিতুমির, বিরসা মুন্ডা, সিধু কানহুরা কোনো অংশেই আর হাঙ্গামাকারী নন, বরং স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশরা তাদেরকে বলছেন হাঙ্গামাকারী, অথচ আমরা তাদেরকে বলছি যে স্বাধীনতা সংগ্রামী। এর থেকে বোঝা যাচ্ছে যে ইতিহাসকে দেখা বা বিশ্লেষণ করাটা নির্ভর করে দেখার ও বোঝার ভঙ্গির উপরে, আর সেই দেখার ও বোঝার ভঙ্গির সঙ্গে জড়িয়ে থাকে নানা কিছু। সেই সবের মধ্যে সাম্রাজ্যের স্বার্থ, উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শ থাকতে পারে। তাহলে বোঝা দরকার সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ কাকে বলে। সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটি তুলনায় দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সব কিছুকেই শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করে। এর ফলে শক্তিমান যখন তার অধীন দুর্বলের ইতিহাস খুঁজতে যায়, তখন জেমস মিলের মতো পরিস্থিতি হয়। দুর্বলের ইতিহাসকে কেবল খাটো করে দেখার প্রবণতা থাকে। বলা শুরু হয় দুর্বল শুধু দুর্বল নয়, অসভ্য, তাই তার ইতিহাস নেই, কারণ ইতিহাস তো কেবল সভ্য মানুষের হয়। ফলে ইতিহাসহীন অসভ্য মানুষগুলো যাতে সভ্য হয়ে উঠতে পারে, তার জন্য তাদের সাম্রাজ্যের মধ্যে রেখে দেওয়াই ভালো। সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের যোগাযোগ স্পষ্ট। ধরা যাক ভারতের অর্থনীতি একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ মোতাবেক চলত। বাংলায় নীল চাষ করা হতো ইংল্যান্ডের কাপড় কলে, নীলের চাহিদা মাথায় রেখে। তাতে করে বাংলার ধান, পাট প্রভৃতি চাষ নষ্ট হতো, বাংলায় অনাহার, দুর্ভিক্ষ দেখা দিত।
এই যে একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা, এটাই উপনিবেশের মূল কথা। ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতের কৃষিজ ফসল ব্রিটেনের স্বার্থে উৎপাদন হয়। সাম্রাজ্যবাদী ভাবধারার বিরুদ্ধে ভারতের শিক্ষিত জনগণ ধীরে ধীরে নিজেদের মধ্যেও জোট বাঁধলেন। ইংরেজি শিক্ষা, সরকারি চাকরি পেলেও দেশীয় সমাজের শিক্ষিত জনগণ নিজেদের মতো করে নিজেদের দাবিগুলো নিয়ে কথা বলা শুরু করলেন। সেই চর্চা থেকে ইতিহাসও বাদ পড়ল না। মিলের ইতিহাসের যুক্তিকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিশ্লেষণের বিপক্ষে ব্যবহার করা শুরু হলো। খোঁজা হলো প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস। দেখা গেল যেভাবে ব্রিটিশরা বলে ভারতের ইতিহাস নেই, তা ঠিক নয়। ইতিহাস আছে, শুধু বিভিন্ন উপাদান থেকে তাকে চেহারা দিতে হবে। সেই যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, আমি তুমি সবাই লিখব ইতিহাস, সেই কাজটা শুরু হয়ে গেল। দেশের মানুষ যখন দেশের ইতিহাস লিখলেন, তখন বিভিন্ন ঘটনার অন্য বিশ্লেষণ হাজির হলো। সাম্রাজ্যের স্বার্থের উল্টো দিকে দেশের চিন্তাও ইতিহাসে জায়গা পেতে শুরু করলো। সিরাজউদ্দৌলা নিরীহ ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক। ভারতীয় ঐতিহাসিক অঙ্ক কোষে যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন সেই অভিযোগ মিথ্যা। এটা ঘটেছিল কলকাতায় ফোর্ট উইলিয়াম যে দুর্গ রয়েছে, সেখানে নাকি সিরাজউদ্দৌলা একসঙ্গে অনেক লোককে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়েছিলেন, তারা মারা গিয়েছিল। একে ঐতিহাসিকরা অন্ধকূপ হত্যা বলে থাকে এবং অনেকে সেটা মেনে নেয়। কিন্তু পরবর্তীকালে যুক্তি দিয়ে দেখা গিয়েছিল যে ওইটুকু ঘরে একসঙ্গে অতজনকে আবদ্ধ করা সম্ভব নয়, অসম্ভব। ফলে ওইটা যে ভুল বা মিথ্যা তা প্রমাণ হয়ে গেল। ইতিহাসের মধ্যে ঢুকে পড়ল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশীয় তথা জাতীয়তাবাদী বিশ্লেষণের দ্বন্দ্ব। আগামী 1 বছরে ইতিহাসের তথ্য, তত্ত্ব, ধারণার পাশাপাশি এই দ্বন্দ্বগুলো চোখে পড়বে এই বইয়ের নানা স্তরে। তার সঙ্গে প্রায় 250 বছরের কাল পর্বে কীভাবে বদলে গেল ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা, তার হদিশও পাওয়া যাবে। আস্তে আস্তে দেখা যাবে ইতিহাস যেন আর দূরে থাকছে না, ঢুকে পড়ছে, ছুঁয়ে যাচ্ছে বর্তমানকেও। পরিবারের একটু বয়স্ক অনেক সদস্যই সেই ইতিহাসের মধ্যে নিজেদের খুঁজে পাবেন। তাদের অভিজ্ঞতাই চালিয়ে যাবে বর্তমানে। প্রশ্নটা তারপরেও থেকে যায়, কেন পড়বো ইতিহাস? কেন জানবো পুরনো দিনের কথা? একটা গল্প বলা যাক। একদিন একটা রেল স্টেশনে দুজন ব্যক্তির দেখা হলো। হঠাৎই ট্রেন দেরি করেছিল আসতে, তাই কথা বলছিলেন তারা। কথা বলতে বলতে এক সময়ে জানা গেল তারা দুজন একই পরিবারের মানুষ। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, কিন্তু অনেক দিন আগে দুটো পরিবার আলাদা হয়ে গিয়েছিল, আর কোনো যোগাযোগ ছিল না পরিবার দুটোর মধ্যে আজ। আর তাই তারা একে অন্যকে আপনজন বলে চিনতে পারেননি। গল্পটা যদি বাস্তব করে নেওয়া হয়, স্বাধীন ভারতবর্ষের প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে দুটো রাষ্ট্র এক সময়ে ভারতবর্ষেরই আত্মীয় ছিল। দীর্ঘদিন তারা পাশাপাশি ছিল, অথচ এক সময়ে তারা আলাদা হয়ে গেল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আত্মীয়তার বাঁধন গেল আলগা হয়ে। আজ তারা একে অন্যকে আত্মীয় বলে চিনতে পারে না। নিজের ফেলে আসা আত্মীয়তাকে নতুন করে চিনে নেওয়ার জন্যই ইতিহাস পড়তে হয়। কেমন করে আত্মীয়রা আলাদা হয়ে গেল তা বুঝতে হলে ইতিহাস পড়তে হবে। ইতিহাস কেন পড়ব, ইতিহাস পড়া কেন উচিত, এই নিয়ে প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায়। ইতিহাস কে লিখবে, কেমন করে লিখবে? ইতিহাস আমি লিখলে, দেশের লোক লিখলে, তুমি লিখলে, সবাই মিলে লিখলে সবার কথা আসবে কি না? তারপরেও ইতিহাস ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়ে যাবে কি না, এ সমস্ত কিছু নিয়ে এখানে অনেক কিছু কথা বলা হয়েছে। দারুণভাবে লেখা হয়েছে ইতিহাস। আমাদের সময় এত সুন্দরভাবে আমরা বইগুলোকে পেতাম না। এখন দারুণ দারুণ লাগলো আমার প্রথম চ্যাপ্টারটা। তোমাদের কেমন লাগলো সেটা পরের ব্যাপার, পরীক্ষাটা আগে মাথায় রাখতে হবে। তো আমি তোমাদেরকে প্রশ্ন দেবো, প্রশ্নগুলোর উত্তর করো। উত্তর করার আগে অবশ্যই ভিডিওটা যে দেখলে তার সঙ্গে সঙ্গে বইটা তোমরা নিজেরাও পড়বে। ওকে, বইটা পড়ো, পড়ে প্রশ্নের উত্তরগুলোকে করবে। ঠিক আছে, চলো বাই।